ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওর বিষয় ক্লাস 12-এর ফিজিক্স প্র্যাকটিক্যাল এক্সাম 2022 বিষয়ক কিছু কথা। আরও পরিষ্কার করে বলতে হয় যে প্র্যাকটিক্যাল এক্সাম হলে তোমাদের করণীয় কি। তোমরা তো জানো প্র্যাকটিক্যালে ফুল মার্কস 30, তোমাদেরকে প্র্যাকটিক্যাল করতে হবে দুটি, সেকশন এ থেকে একটি এবং সেকশন বি থেকে আরেকটি। সেকশন এর জন্য 8 নম্বর প্র্যাকটিক্যাল পারফর্ম করার জন্য, সেকশন বি প্র্যাকটিক্যাল পারফর্ম করার জন্য 8 নম্বর, মোট 16 নম্বর। ল্যাবরেটরি নোটবুক থেকে 4 নম্বর, প্রজেক্ট ভাইবা সহ প্রজেক্টে 5 নম্বর, এক্সপেরিমেন্টের উপরে ভাইবা 5 নম্বর, মোট 30 নম্বর। এখানে প্রতি এক্সপেরিমেন্টের জন্য যে 8 নম্বর, সেই 8 নম্বরটা ভাগ করা থাকে থিওরি, মেথড, ক্যালকুলেশন, অ্যাকিউরেসি এদের ওপরে। থিওরি মানে মূলতত্ত্ব, মেথড বলতে পরীক্ষার ফলাফল, ক্যালকুলেশন, অ্যাকিউরেসি এদের ওপরে 8 নম্বর ভাগ থাকবে। এখন আরও কিছু কথা বলার পূর্বে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি। সেটি হলো এক্সাম হলে এক্সামিনার প্রয়োজন মতো সব কাজ করিয়ে নেবেন। তোমরা স্যার বা ম্যাডামের কথাগুলি মানে ওনারা যা করতে বলবেন, যেমন করে করতে বলবেন তা ভালো করে শুনে কাজ করবে, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবুও আমি কিছু কথা বলে রাখি, আশা করি তোমাদের কাজে লাগবে। তোমরা পরীক্ষার দিন প্রয়োজনীয় জিনিসপত্র সহ নির্ধারিত সময়ের কিছু পূর্বে এক্সাম হলে উপস্থিত হবে। প্রয়োজনীয় কিছু জিনিসপত্র বলতে পেন, পেন্সিল, ইরেজার, স্কেল, চাঁদা, তারপরে ধরো রেজিস্ট্রেশন কার্ড, ল্যাবরেটরি নোটবুক, প্রজেক্ট ওয়ার্কবুক এইগুলি সহ এক্সাম হলে উপস্থিত হবে। ল্যাবরেটরি নোটবুক মানে প্র্যাকটিস করার সময় যে খাতাটি তোমরা বানিয়েছো, বিভিন্ন প্র্যাকটিক্যালগুলিকে করিয়ে স্যারেদেরকে দিয়ে সই করিয়ে রেখেছো। আর প্রজেক্ট যদি পূর্বেই সই করিয়ে জমা দেওয়া হয়ে আছে, তাহলে এখন আর জমা দেওয়ার প্রশ্ন থাকছে না। এবার সময় এলে, যখন তোমার সময় আসবে, তুমি হলে প্রবেশ করলে এক্সামিনার তোমাকে প্রশ্ন দেবেন, কার্ড টেনে হোক বা অন্য কোনোভাবেই হোক, একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করে তোমাকে প্রশ্ন দেবেন এবং উত্তর দেওয়ার জন্য কাউন্সিলের দেওয়া খাতা দেবেন। তাহলে ওই উত্তর দেওয়ার জন্য খাতা এবং প্রশ্ন সংগ্রহ করে নিলে তার পরের কাজই হলো উত্তরপত্রের উপরের পৃষ্ঠা সঠিকভাবে পূরণ করে নেওয়া মানে নাম, তারপরে সাবজেক্ট, রেজিস্ট্রেশন নাম্বার, যে বিষয়গুলি থাকে তা সব ঠিক করে পূরণ করে নিলে। এইবার পরীক্ষকের নির্দেশ অনুযায়ী উত্তরপত্রের প্রথম 1 বা 2 পৃষ্ঠা পরে প্রশ্নগুলিকে হুবহু লিখে নেবে। হুবহু লিখে নেওয়ার অর্থ হলো এক্সপেরিমেন্ট নাম্বার, সেকশন, কটি পার্ট নিতে বলা হয়েছে সহ যা কোশ্চেনে দেওয়া থাকবে সেই পুরো কোশ্চেনটি লিখে নেবে। এখনই একটি কথা বলে রাখি, সার্কিট, গ্রাফ, রে ডায়াগ্রাম ইত্যাদি যা এই সব কাজগুলি লেড পেন্সিল দিয়ে করবে। এবার আসি পরের স্টেপগুলিতে। প্রথমেই তোমাকে যে প্র্যাকটিক্যালটি করতে হবে তার সেকশন নাম্বার, এক্সপেরিমেন্ট নাম্বার ইত্যাদি উল্লেখ করে মূল তত্ত্ব লিখে নিয়ে এক্সামিনারকে দিয়ে সিগনেচার করিয়ে নিতে হবে। মূল তত্ত্বে কী থাকবে খেয়াল করে রাখো। যে রাশিটি নির্ণয় করা হবে তার সংজ্ঞা একক, ওখানে কোনো প্রয়োজনীয় সূত্র থাকলে সেই সূত্রটি লিখে নিতে হবে ব্যাখ্যাসহ। মূল যে নীতির উপরে রাশিটি নির্ণয় হবে সেই নীতিটি অর্থাৎ প্রিন্সিপালটি লিখে নিতে হবে। মূল রাশি নির্ণয় করার ক্ষেত্রে কার্যকর সমীকরণ, ওয়ার্কিং ফর্মুলা যেটাকে বলা হয়, তাহলে ওয়ার্কিং ফর্মুলা থাকবে। আর ওই যার যেমন এক্সপেরিমেন্ট সেই অনুযায়ী বর্তনী চিত্র থাকতে পারে, রশ্মি চিত্র থাকতে পারে, তাহলে বর্তনী চিত্র বা রশ্মি চিত্র আঁকবে যার যেমন এক্সপেরিমেন্ট। অবশ্য কিন্তু লেট দিয়ে আঁকবে, আবার একবার খেয়াল করালাম। তাহলে মূলতত্ত্ব লেখা হলো। মূলতত্ত্ব লেখার পরে এবার আসবো এক্সপেরিমেন্টাল রেজাল্টে, অর্থাৎ পরীক্ষার ফল। এই বিষয়টিতে পরীক্ষার ফল নির্ণয় করার জন্য তোমাকে তো ওই যন্ত্রপাতির সামনে গিয়ে পৌঁছাতে হবে। ওখানে গিয়ে প্রয়োজনীয় সারণী অঙ্কন করবে, মানে টেবিলটা এঁকে নেবে। টেবিলটা আঁকবে যখন লেড পেন্সিলে আঁকবে, আর ভেতরের লেখাগুলো পেনে করবে। এবার এক্সপেরিমেন্টের সেটআপ ঠিক করে নিয়ে পরীক্ষা করতে শুরু করতে হবে। তাহলে পরীক্ষা করছো, পরীক্ষার ফলগুলিকে লিপিবদ্ধ করতে থাকো।
আর একটি রেজাল্টকে এক্সামিনারকে দেখিয়ে সাইন করিয়ে নিতে হবে, একটি কোনো রেজাল্টকে। ওই একটি টেবিলের মধ্যে একটি রেজাল্ট স্যার বা ম্যাডাম দেখবেন এবং সাইন করে দেবেন। তোমার কাজ অন্ততপক্ষে দেখিয়ে রাখা। যন্ত্রপাতি নিয়ে প্র্যাকটিক্যালের কাজটি শেষ হলে এবার আসতে হবে গণনা ও ফলাফল, ক্যালকুলেশন অ্যান্ড রেজাল্ট, এই সেকশনটিতে আসতে হবে। গণনা ও ফলাফল এটি বিভিন্ন এক্সপেরিমেন্টের ক্ষেত্রে একটু টাইপটা পাল্টাতে পারে। যেমন ধরো যে কোনো ক্ষেত্রে লেখচিত্র আছে, কোনো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে লেখচিত্র যদি থাকে, তাহলে এক্স অক্ষ বরাবর কোন রাশিকে প্রকাশ করছো, ওয়াই অক্ষ বরাবর কোন রাশিকে প্রকাশ করছো, উভয় ক্ষেত্রে ক্ষুদ্রতম এক ঘরের মান কত, এক্স অক্ষ বরাবর লিখে নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর লিখে নিতে হবে ক্ষুদ্রতম এক ঘরের মান কত, এদিকেও লিখে নিতে হবে ক্ষুদ্রতম এক ঘরের মান কত, এসবগুলি উল্লেখ করবে। উল্লেখ করার পর সঠিকভাবে লেখচিত্রটি অঙ্কন করবে। আবার লেখচিত্র থেকে রাশির মান নির্ণয়ের ব্যাপার থাকতে পারে, তাহলে লেখচিত্র থেকে রাশির মান নির্ণয়ের ব্যাপার থাকলে তখন আবার লেখচিত্র থেকে রাশির মান নির্ণয় করে কত পেলে সেটি ফাইনাল রেজাল্ট শেষে আরেকবার লিখে নিলে, ফাইনাল রেজাল্ট একটু শেষে লিখে নিলে। আর যদি এক্সপেরিমেন্টটাতে লেখচিত্র না থাকে, তাহলে যেটি ওয়ার্কিং ফর্মুলা আছে সেই ওয়ার্কিং ফর্মুলা অনুযায়ী তোমার ওই যে রাশিটি নির্ণয় করতে দিয়েছে সেই রাশিটির মান বের হলো, সেই রাশিটির মান বের হওয়ার পরে আবার ফাইনাল রেজাল্ট একটা লিখে দিলে। আরেকটা কথা মনে করে রাখি, সুযোগ থাকলেই কিছু ক্যালকুলেশন করে দেবে। সব ক্যালকুলেশন না করতে পারো, কিছু ক্যালকুলেশন করে এখানে দেখিয়ে দেবে, হাতে করে দেখিয়ে দেবে, ক্যালকুলেটারে নয়। কিছু ক্যালকুলেশন নমুনা গণনা আর কি কিছু করে দেখিয়ে দেবে। গণনা ও ফলাফলের কাজ শেষ হলে তাহলে এবারে প্র্যাকটিক্যালের শেষ ধাপে চলে যাব। শেষ ধাপ বলতে মন্তব্য সতর্কতা, মানে ওই এক্সপেরিমেন্টটি করতে গিয়ে তোমার কি সতর্কতা অবলম্বন করতে হবে বা কি বিশেষ নিয়ম পালন করতে হবে সেই সংক্রান্ত কিছু পয়েন্টস, 3 বা 4টে পয়েন্টস লিখে দেবে, তাহলে মন্তব্য সতর্কতার পয়েন্টটা শেষ হলো। এইভাবে একটি এক্সপেরিমেন্ট করার পর দ্বিতীয় পরীক্ষাটিও একইভাবে করে নিতে হবে। এবং তুমি যখন ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য ডাক পাবে তখন ভাইবা পরীক্ষাটি দিয়ে নেবে। ভাইভাতে মূলত প্র্যাকটিক্যাল বেসড কোশ্চেন ধরা হয়। তাহলে পরীক্ষা করার কাজ শেষ হবে। তবে খাতা জমা দেওয়ার পূর্বে তোমরা একবার পুরো খাতাটা দেখে নেবে। সার্কিট, গ্রাফ, রে ডায়াগ্রাম এগুলি সব লেড পেন্সিল দিয়ে আঁকা হয়েছে কিনা, কোনো ক্ষেত্রে ওয়ার্কশিট যদি করেছো, যেমন ধরো যে আইডেলটা ওই প্রিজমের ক্ষেত্রে আপতন কোণ চ্যুতি কোণের যে রেকর্ডটা পাচ্ছ সেই রেকর্ডটার জন্য তো একটা খাতাতে প্রিজমটাকে বসিয়ে আর প্র্যাকটিক্যালটা করতে হয় একটা পাতাতে, তাহলে ওই পাতাটি তোমাকে জমা দিতে হবে, ওই ওয়ার্কশিটটি জমা দিতে হবে। তাহলে সেরকম যে এক্সপেরিমেন্টে কোনো ওয়ার্কশিট থাকবে বা লেখচিত্র থাকবে সেই সবগুলি যেন জমা পড়ে, খাতার সঙ্গে টিচ করে দিতে হবে। আরও দেখে নেবে কোনো ক্ষেত্রে একক দিতে ভুল হয়ে গেল কিনা, কিংবা একক দেয়াই হয়নি, এককের ব্যাপারটা গোটা খাতাটা মিলে চেক করে নেবে। আর কোনো এক্সপেরিমেন্টে যদি আলোর এক্সপেরিমেন্ট হয় তাহলে ওখানে ঠিকঠাক ডিরেকশন দেওয়া হয়েছে কিনা, সেই ডিরেকশানগুলো দেওয়া হয়েছে কিনা দেখে নিয়ে খাতা জমা দেবে। এখন আমরা এক্সপেরিমেন্ট অনুযায়ী আলোচনাতে আসব। সেকশন এ এর এক্সপেরিমেন্ট 1, ওই মিটার ব্রিজের সাহায্যে কোনো তারের উপাদানের রোধাঙ্ক বের করা। এটাতে মূল তত্ত্ব হিসেবে কি থাকবে তোমরা একটু খেয়াল করে নাও। রোধের সংজ্ঞা দেবে, রোধাঙ্কের সংজ্ঞা দেবে, রোধাঙ্কের একক দেবে। আচ্ছা, হুইটস্টোন ব্রিজ নীতিটি লিখবে, মানে ওই যে সেই P/Q = R/S, এই নীতিটি লিখবে। কার্যকর ফর্মুলা বলে লিখতে হবে না, কিন্তু কার্যকর ফর্মুলাটা লিখবে। কার্যকর ফর্মুলা মানে মিটার ব্রিজের সাহায্যে তো নির্ণয় করছি, তাহলে মিটার ব্রিজের কার্যকর ফর্মুলাটা লিখতে হবে। মানে অজ্ঞাত রোধ X = R × 100 - L/L, এই সূত্রটি নিতে হবে, এটা মিটার ব্রিজের জন্য। তারপরে রোধাঙ্কের সূত্রটা দিয়ে ফিনিশ করতে হবে। তাহলে রোধাঙ্কের সূত্র ρ = ওই X × হবে πd²/4L। এখানে X এর মান নির্ণয় করতে হবে আর এই D এর মানটা নির্ণয় করতে হবে। তারের ব্যাসটা, প্রস্থচ্ছেদের ব্যাসটা নির্ণয় করতে হবে। এল এর ডাটাটা দেওয়া থাকবে। আর বর্তনী চিত্র হিসাবে
হুইটস্টোন বীজ নীতির বর্তনী চিত্রটা এঁকে দিলেও হবে। কেউ যদি পারো মিটার বীজের বর্তনী চিত্র আঁকতে পারো, কিন্তু হুইটস্টোন বীজের বর্তনী চিত্রটি এঁকে দিলেই কাজ হবে। এবার আসবো পরীক্ষার ফল। পরীক্ষার ফলে দুটি টেবিল থাকবে, রোধ নির্ণয়ের জন্য আর ব্যাস নির্ণয়ের জন্য। তাহলে দুটি টেবিল ঠিক করে আঁকলে তাদের মধ্যে লেখাগুলি লিখলে। এবার আসবো পরীক্ষার ফল মানে এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এখানে দুটি টেবিল থাকবে, রোধ নির্ণয়ের জন্য একটি টেবিল আর ব্যাস নির্ণয়ের জন্য একটি টেবিল। তারপর গণনা ও ফলাফল। গণনা ও ফলাফলে যে ওয়ার্কিং ফর্মুলাগুলো আছে সেই ওয়ার্কিং ফর্মুলাগুলি দিয়ে অজ্ঞাত রোধের মান থেকে আবার রো ইকুয়াল টু রো এর মানটা বের করে নিতে হবে। তারপর তো থাকবে মন্তব্য সতর্কতা, ওই 3 বা 4টে পয়েন্টসকে লিখে নেবে, তাহলে প্র্যাকটিক্যালটি সারা হবে। এরপর এক্সপেরিমেন্ট নাম্বার 2, সেকশন এ এর এক্সপেরিমেন্ট নাম্বার 2, বিভব প্রভেদ বনাম তড়িৎ প্রবাহ মাত্রা লেখচিত্র অঙ্কন করে প্রদত্ত তারের প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে রোধ নির্ণয় করো। 5টি পার্ট নিতে হবে এখানে। তো এক্ষেত্রে মূল তত্ত্ব হিসেবে কি লিখবে দেখো, ওহম সূত্র ব্যাখ্যা সহ রোধ এর ডেফিনেশনটা দেবে। ওয়ার্কিং ফর্মুলাতে লেখচিত্রে নতি উল্লেখ করে রোধ কীভাবে বের করা হয় সেটা বলবে। আর একক দৈর্ঘ্যের রোধ মানে ওই R/L এটা বলবে। আর বর্তনী চিত্র দেবে। বর্তনী চিত্র মানে ওহম সূত্রে যে সার্কিটটা অনুযায়ী পরীক্ষাটা করা হবে সেই সার্কিটটা দেবে। এইগুলোর আগে কিন্তু ওয়ার্কিং ফর্মুলা বা কার্যকর ফর্মুলা বলে লিখতে হবে না, শুধু ফর্মুলাগুলো লিখে দিলেই হবে, কিন্তু সব চিহ্ন সহ। আর মানে রোধ বলতে হবে, এল মানে দৈর্ঘ্য বলতে হবে। ওকে, এবার আসি পরীক্ষার ফল। পরীক্ষার ফলে এখানে ভিআই সারণীটা থাকবে, টেবিলটা থাকবে। ভিআই মানে বিভিন্ন বিভবের জন্য প্রবাহ মাত্রার জন্য বিভব কী কী মান আসছে সেই টেবিলটা থাকবে। তারপরে তো গণনা ও ফলাফল, এখানে লেখচিত্র আঁকতে হবে। গণনাতে লেখচিত্রটি কোন দিকে কি প্রকাশ করছো, এদিকের 1SD মানে কত, এদিকের 1SD মানে কত, সেসবগুলি লিখে নিতে হবে। তারপর লেখচিত্রটি অঙ্কন করতে হবে। সঠিক করে লেখচিত্রটি অঙ্কন করলে ডাটাগুলি অনুযায়ী তারপরে লেখচিত্র থেকে রোধ নির্ণয় করলে, রোধ নির্ণয় করার পরে একক দৈর্ঘ্য রোধ নির্ণয় হয়ে যাবে। আর কিছু নমুনা ক্যালকুলেশন দেখিয়ে দেবে, স্পেসিম্যান ক্যালকুলেশন দু একটা দেখিয়ে দেবে, সব না করতে পারলেও। তারপরে মন্তব্য সতর্কতা। সেকশন এ এর এক্সপেরিমেন্ট 3 এবং 4 হবে। এক্সপেরিমেন্ট নাম্বারগুলো কিন্তু স্যার অন্যও দিতে পারেন, তবে আমরা এখানে যেমন করছি সেই অনুযায়ী করছি, তুমি যেমন পাবে সেই অনুযায়ী লিখবে। এটা মিটার বীজের শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় সত্যতা যাচাই একসঙ্গে পরপর দুটো লিখে নিয়েছি। একই রকম মূল তত্ত্বগুলো হবে, শুধু একটু আলাদা আলাদা হবে। কীরকম দেখো, মূল তত্ত্ব শ্রেণী সমবায়ের ক্ষেত্রে শ্রেণী সমবায়ের সংজ্ঞা লিখবে, আর সমান্তরালের ক্ষেত্রে সমান্তরাল সমবায়ের সংজ্ঞা লিখবে। হুইটস্টোন বীজ নীতিটা লিখবে। কার্যকর ফর্মুলা মানে মিটার বীজের অজ্ঞাত রোধ নির্ণয়ের সূত্রটাকে একটা দেবে, আর যাদের শ্রেণী সমবায় তারা শ্রেণী সমবায়ের সূত্রটাকে দেবে। তুল্য রোধের সূত্রটা R=R1 + R2। সমান্তরাল সমবায়ের সূত্রটা যাদের, তাদের সমান্তরাল সমবায়ের সূত্রটি দেবে R1R2/R1 + R2। আর বর্তনী চিত্র আঁকবে, হুইটস্টোন বীজের বর্তনী চিত্রটি এঁকে নিলেও হবে। অবশ্যই লেড দিয়ে আঁকবে। এবার পরীক্ষার ফল, এটা পরীক্ষার ফল। এতে দুটো টেবিল থাকবে, রোধ এবং তুল্য রোধ নির্ণয়ের সারণী একটাতেই। শ্রেণীর ক্ষেত্রে শেষেরটা তুল্য রোধটা শ্রেণীর হবে, আর সমান্তরালের ক্ষেত্রে তুল্য রোধটা সমান্তরাল সমবায় করে করতে হবে। তারপরে আরেকটা টেবিল আঁকবে, শ্রেণী সমবায় হোক সমান্তরাল সমবায় হোক, সমবায় সত্যতা যাচাইয়ের জন্য একটা সারণী এঁকে নেবে। এক কথায় রেজাল্টটা দেওয়া হয়ে যাবে। তারপর গণনা, কিছু নমুনা গণনা করে নেবে। এখানে তো লেখচিত্র নেই, তাহলে শুধু কিছু নমুনা গণনা করে নিলেই হবে। তারপরে মন্তব্য সতর্কতা, ওই কয়েকটি পয়েন্টকে লিখে দিয়ে মন্তব্য সতর্কতা শেষ করবে। সেকশনে এক্সপেরিমেন্ট নাম্বার 7, এটা তো গ্যালভানোমিটারের অর্ধবিক্ষেপণ পদ্ধতিতে গ্যালভানোমিটারের রোধ নির্ণয় এবং দক্ষতাঙ্ক নির্ণয়। এখানে মূল তথ্য হিসাবে থাকবে গ্যালভানোমিটারের রোধ এর ডেফিনেশন, গ্যালভানোমিটারের দক্ষতাঙ্ক এর ডেফিনেশন। গ্যালভানোমিটারের রোধ বলতে গ্যালভানোমিটারের কুণ্ডলীর রোধকে বোঝায়, সেটুকুই লিখবে। সেরকম গ্যালভানোমিটারের দক্ষতাঙ্কের ডেফিনেশন লিখবে।
আর কার্যকর ফর্মুলা বলতে গ্যালভানোমিটারের রোধের জন্য কার্যকর ফর্মুলা আর দক্ষতাঙ্কের জন্য কার্যকর ফর্মুলা, এটা লিখতে হবে। আর ওই সার্কিটটা, যে সার্কিট অনুযায়ী এক্সপেরিমেন্টটা হচ্ছে, তার বর্তনী চিত্রটাও এঁকে দিতে হবে। মূল তত্ত্ব গেল এটি। পরীক্ষার ফলে রোধ ও দক্ষতাঙ্ক নির্ণয়ের জন্য দুটি সারণীও করতে পারো, একটি সারণী করে করলেও চলবে। তাহলে যেমনটি তোমরা প্র্যাকটিক্যালে করেছো সেই অনুযায়ী তাহলে টেবিলটা আঁকবে, দুটি হোক আর একটি হোক, যে কোনোভাবেই করতে পারো। এখন গণনা ও ফলাফল, এখানেতে ওই যা ওয়ার্কিং ফর্মুলাগুলো ফেলে সেই অনুযায়ী কিছু নমুনা গণনা করে দেখিয়ে নেবে, আর ফাইনাল রেজাল্টটা লিখে নেবে। ফলাফল মানে ফাইনাল রেজাল্ট একবার এখানে লিখে দিলে। তারপর মন্তব্য সতর্কতা, এখানে ওই রকম কয়েকটি পয়েন্টসকে লিখে নেবে। এবার সেকশন বি এর এক্সপেরিমেন্ট নাম্বার 3 এবং 4 বলছে এটা মূল সিলেবাস অনুযায়ী। তাহলে এখন এক্সপেরিমেন্ট নাম্বার তোমাদের ক্ষেত্রে অন্য করতে পারেন, তাহলে তোমরা সেই মতো করবে। আমি এখানে মূল সিলেবাস অনুযায়ী এক্সপেরিমেন্ট নাম্বারগুলো দিয়ে রেখেছি। এটা একটা এক্সপেরিমেন্ট অ্যাকচুয়ালি, কিন্তু দু রকম করে পড়তে পারে, ইউভিও পড়তে পারে, 1/u 1/v পড়তে পারে। তাহলে মূল তত্ত্বগুলো প্রায় কাছাকাছি হবে। যেমন ধরো মূলতত্ত্বে ফোকাসের সংজ্ঞা সবার জন্যই দিতে হবে। আচ্ছা, লেন্সের সাধারণ সমীকরণ থেকে ফোকাস দূরত্বের রাশিমালা, এটা সবার জন্যই দিতে হবে। রশ্মি চিত্রটা সবার জন্য এক হবে। ওকে, ইউভি আর 1/u 1/v এদের লেখচিত্র থেকে ফোকাস দূরত্ব নির্ণয়ের লেখাটা ভিন্ন হবে, এর জন্য একরকম হবে, এর জন্য আরেক রকম হবে। তাহলে যাদের ইউভি পড়বে তারা ইউভি লেখচিত্র থেকে কিভাবে ফোকাস দূরত্ব পাওয়া যায় সেই লেখাটা এখানেতে লিখে নেবে, আর যাদের 1/u 1/v তারা তার মতো করবে। পরীক্ষার ফলে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের সারণী যেটা আছে সেটা করবে, আর একটা স্থানাঙ্কের জন্য সারণী মানে ইউভি। তাহলে ইউভি একবার সারণীটা করে নিলে অ্যাট এ গ্ল্যান্স লেখচিত্রটা আঁকতে খুব ভালো হবে। তাহলে স্থানাঙ্কের জন্য সারণীটা করে নেবে, তোমাদের সুবিধা হবে। আর মূল সারণী তো রয়েছেই, বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্বের সারণী। গণনা ও ফলাফলে লেখচিত্র অঙ্কন করতে হবে। লেখচিত্রের জন্য লেখা ইউভি হলে ইউভি হলে এই লেখচিত্রটা আসবে, কোন দিকে কি প্রকাশ করা হয়েছে খেয়াল করে দেবে। এদিকের 1SD মানে কত, এদিকের 1SD মানে কত সেটা লিখবে, ঠিক করে ছবিটা ডাটা অনুযায়ী আঁকবে। তারপর লেখচিত্র থেকে ফলাফল আঁকলে, লেখচিত্র থেকে ফলাফল নির্ণয় করলে, যেখানে যেমন বের করতে হবে সেখানে লেখচিত্র থেকে ফলাফল কি করে বের করলে, এবং ফাইনাল রেজাল্টটা কি হলো সেইটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। আর টুকটাক কিছু ক্যালকুলেশন করে এই জায়গাটা পূর্ণ করবে। তারপরে তো রয়েছে মন্তব্য সতর্কতা, এটা বলার আর কিছু নেই। এক্সপেরিমেন্ট নাম্বার 6 স্পিন পদ্ধতির সাহায্যে প্রদত্ত প্রিজমের আপতন কোণ ও সংশ্লিষ্ট চ্যুতিকোণ নির্ণয়। 3টি আপতিত রশ্মির জন্য নিতে হবে। এটা তো খুব ইজি এক্সপেরিমেন্ট, এর লেখচিত্রও নেই, কোনো গণনাও নেই। ওকে, মূলতত্ত্বে লিখবে। তাহলে দেখো কী কী মূলতত্ত্বে লিখবে। চ্যুতিকোণের সংজ্ঞা, কার্যকর ফর্মুলা বলতে ওই চ্যুতিকোণের রাশিমালা ডেল্টা ইকুয়াল টু i1 প্লাস i2 মাইনাস a। আবার ন্যূনতম চ্যুতিকোণ অনুযায়ী প্রতিসরাঙ্কের রাশিমালা। কার্যকর ফর্মুলা হিসাবে লিখবে, কার্যকর ফর্মুলা উল্লেখ করতে হবে না, কিন্তু কার্যকর ফর্মুলা হিসাবে এগুলি লিখবে, কিন্তু সব চিহ্ন সহ, চিহ্নগুলির তাৎপর্য আর কি, তাৎপর্যগুলি লিখে দিয়ে লিখবে। আর একটা রশ্মি চিত্র এঁকে রাখবে লেড পেন্সিল দিয়ে। এবার আসি পরীক্ষার ফল। এখানে তো একটি টেবিল আপতন কোণ চ্যুতিকোণ লিপিবদ্ধ করার জন্য সারণী। তাহলে এই টেবিলটি আঁকলে, আর একটি ভিন্ন যে তোমাকে লুজ পেজে ওই প্রিজম বসিয়ে আপতন কোণ, বিভিন্ন আপতন কোণের জন্য চ্যুতিকোণ বিভিন্ন কেমন হচ্ছে সেটা যে পরীক্ষা করে দেখতে হবে, সেই পরীক্ষা করে দেখার পর ওইখান থেকে আপতন কোণ কত, তার এগেনস্টে চ্যুতিকোণ কত, সেই রেকর্ডগুলি এই টেবিলটাতে লিখে নিতে হবে। আর এখানের কোনো কাজ নেই, গণনা করার কোনো বিষয় নেই, তাহলে গণনা করতে হচ্ছে না, মন্তব্য এবং সতর্কতা লিখবে, তাহলেই তোমাদের এই এক্সপেরিমেন্টের কাজ ছাড়া হবে। এক্সপেরিমেন্ট 7 সেকশন বি এর চলমান অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে প্রদত্ত কাঁচ ফলকের প্রতিসরাঙ্ক নির্ণয়। 3টে পার্ট করতে হবে বলা আছে এখানে। মূল তত্ত্বে লিখবে প্রতিসরাঙ্কের সংজ্ঞা, ওই প্রকৃত বেদ এবং আপত বেদের অনুপাতকে প্রতিসরাঙ্ক বলে, এই কনসেপ্ট অনুযায়ী কার্যকর ফর্মুলা লিখবে।
কার্যকর ফর্মুলাতে কি থাকবে তোমার, সব চিহ্নের তাৎপর্য সহ প্রতিসরাঙ্কের রাশিমালাটা যেমন করে করা আছে প্রতিসরাঙ্কের রাশিমালাটা লিখে নেবে। আর এই এক্সপেরিমেন্টের জন্য রশ্মি চিত্র অঙ্কন করবে। ফলাফলের প্রকৃতবেদ আপতবেদ প্রতিসরাঙ্ক নির্ণয়ের জন্য সারণী থাকবে। এখানেতেও ওয়ার্কিং ফর্মুলা, এখানে তো আর কোনো লেখচিত্র নেই, তাহলে ওয়ার্কিং ফর্মুলা দিয়ে যা ফাইনাল রেজাল্ট হবে সেই ফাইনাল রেজাল্ট বের করবে। কিছু ক্যালকুলেশন তো করছো, করলে এই জায়গাটা পূরণ হবে। তারপরে রইল মন্তব্য সতর্কতা। এরপরে যে এক্সপেরিমেন্ট 9 পিএন সংযোগ ডায়োডের সম্মুখ এবং বিপরীত বায়াসের জন্য আইভি লেখচিত্র, বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন 7টি করে পার্ট নিতে হবে বলা আছে। তাহলে এখানেতে কি থাকবে দেখো, মূল তত্ত্বে সম্মুখ বায়াসের সংজ্ঞা, সম্মুখ বায়াসের লেখচিত্র, বর্তনী। আর বিপরীত বায়াসের জন্য আবার সংজ্ঞা, বিপরীত বায়াসের লেখচিত্র কি করে আঁকবে সেই ব্যাপারটা বলা, এবং বর্তনী বিপরীত বায়াসের জন্য বর্তনী চিত্র অঙ্কন করা। এবার পরীক্ষার ফল। পরীক্ষার ফলে সম্মুখ বায়াসের ক্ষেত্রে ভোল্টমিটারের পাল্লা, ভোল্টমিটারের ক্ষুদ্রতম এক ঘরের মান, মিলিমিটারের পাল্লা, মিলিমিটারের ক্ষুদ্রতম এক ঘরের মান যন্ত্র অনুযায়ী লিখে নিতে হবে। তারপর সম্মুখ বায়াসের ক্ষেত্রে ভোল্টমিটারের পাঠ এবং মিলিমিটারের পাঠের জন্য যে সারণী, তা ওই সারণীতে তাহলে পরীক্ষার লব্ধ ফলগুলিকে লিপিবদ্ধ করে নিতে হবে। এইভাবে বিপরীত বায়াসের ক্ষেত্রে পুরো এই কাজটি যেমন করা হলো, বিপরীত বায়াসের ক্ষেত্রেও সেই কাজটি পুরোটি করতে হবে। এবার আসি ফলাফল ও গণনা। তাহলে গণনা ও ফলাফলে লেখচিত্র আঁকতে হবে। সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসের ক্ষেত্রে লেখচিত্র আঁকতে হবে। সম্মুখ বায়াসের ক্ষেত্রে লেখচিত্র এরকম হবে। তাহলে কোন দিকে কি প্রকাশ করা হয়েছে, তারপরে ক্ষুদ্রতম এক ঘরের মান কত, সেসব খেয়াল করে সম্মুখ বায়াস এবং এটা বিপরীত বায়াস, তাহলে সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসের জন্য লেখচিত্র অঙ্কন করতে হবে। এই লেখচিত্র অঙ্কন করলে এখানে কাজ শেষ, কেননা লেখচিত্র থেকে কোন রাশির মান নির্ণয় এখানে নেই। তারপরে তো মন্তব্য সতর্কতা রয়েছে। এবার আসি কোশ্চেন নাম্বার 10। এবার লাস্ট এক্সপেরিমেন্ট নাম্বার 10। এবার লাস্ট এক্সপেরিমেন্ট নাম্বার 10। বিপরীত বায়াসে জেনারেল ডায়োডের বৈশিষ্ট্য লেখচিত্র অঙ্কন এবং ভঞ্জক ভোল্টেজ নির্ণয়। এখানে বলেছে মোট 10টি পার্ট নিতে হবে। তাহলে মূল তত্ত্বে কী থাকবে দেখো, বিপরীত বায়াসের লেখো, মানে বিপরীত বায়াসে কোন দিকে কী প্রকাশ করলে কেমন লেখচিত্র পাওয়া যাবে সেটা বললাম। ভঞ্জক বিভব জিনিসটা কি, জেনারেল ডায়োড বলতে কি বুঝি, তারপরে বর্তনী চিত্র অঙ্কন করলাম, মূল তত্ত্ব লেখা হলো। এরপর পরীক্ষার ফল। পরীক্ষার ফলেও এরকম যন্ত্র অনুযায়ী ভোল্টমিটারের পাল্লা, ভোল্টমিটারের ক্ষুদ্রতম এক ঘরের মান, মিলিমিটারের ক্ষেত্রে ওই বিষয়গুলি সব লিখে নিলাম। তারপর যেমন টেবিল আছে বিভব প্রবাহ মাত্রা লিপিবদ্ধ করার টেবিল, ওই টেবিলে বিভব প্রবাহ মাত্রা লিপিবদ্ধ করলাম। তাহলে এর পরের কাজ হবে গণনা ও ফলাফলে লেখচিত্র অঙ্কন করে নিতে হবে। লেখচিত্র অঙ্কন ওই একই কথা, কোন দিকে কী প্রকাশ করা হচ্ছে, তারপরে ক্ষুদ্রতম এক ঘরের মান কত, সব বলে নিয়ে সঠিকভাবে লেখচিত্র অঙ্কন করা হলো। তার থেকে ভঞ্জক বিভব, মানে এই লাইনটার উপরে স্পর্শক এঁকে আর ভঞ্জক বিভবের মান কত, ভঞ্জক বিভবের মানটা নির্ণয় করে দিতে হবে। তাহলে ফাইনাল রেজাল্ট ওখানে ভঞ্জক বিভবের মান কত বের হলো সেটা পেয়ে গেলাম। এবার তো লাস্ট কাজ রয়েছে মন্তব্য সতর্কতা। তাহলে মন্তব্য সতর্কতা তার মতো লিখে নেব, যেমন কয়েকটি পয়েন্ট 3টি বা 4টি পয়েন্ট লিখে নিলেই হয়, সেরকম 3টি বা 4টি পয়েন্ট লিখে নিয়ে এক্সপেরিমেন্ট সারা করব। কম সময়ের মধ্যে যতটা সম্ভব আমি বললাম। এবার কারোর যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিও, আমি যথাসম্ভব চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। তাহলে এখন এই পর্যন্তই।